হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশান অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের আলোচনা আমরা বরফে ঢাকা মহাদেশ ক্লাস 6 ষষ্ঠ শ্রেণীর চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করছি। ওকে, সো বরফে ঢাকা মহাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। এই পাঠেও কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি। ইম্পর্টেন্ট সকল প্রশ্ন বিভিন্ন স্কুলে এসে থাকে, অবশ্যই পড়তে হবে। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, নোটিফিকেশনটা প্রত্যেকে অন রেখো, যাতে যখনই তোমাদের ক্লাসের ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। শুরু করা যাক। সবার প্রথমে প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের প্রধান সমস্যা কি, অথবা আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়ার কারণ সংক্ষেপে লেখো। উত্তর, পৃথিবীর উচ্চতম শীতলতম জলহীন মহাদেশ আন্টার্কটিকায় বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত আকাশ, স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সবকিছুই চরম সংকটে। আন্টার্কটিকা মহাদেশের প্রধান সমস্যাগুলি হলো দিয়ে প্রথম আমরা লিখব ওজোন স্তর ক্ষয়। এই পয়েন্টে লিখব বিজ্ঞানী ফারম্যান 1985 সালে আন্টার্কটিকার আকাশে সর্বপ্রথম ওজোন গহ্বর আবিষ্কার করেন। ক্লোরিন দূষণজনিত কারণে আন্টার্কটিকার মহাদেশের আকাশে ওজোন স্তরের ঘনত্ব ক্রমাগত কমছে। এর ফলে সূর্যের বেগুনি রশ্মি সহজে আন্টার্কটিকার ভূপৃষ্ঠে আসছে, যা এই মহাদেশের সবচেয়ে বড় সংকট। নেক্সট, পরের পয়েন্টে আমরা লিখব বিশ্ব উষ্ণায়ন। এটা উষ্ণায়ন হবে। ওকে, বিশ্ব উষ্ণায়নে লিখব বরফাবৃত আন্টার্কটিকার বড় সমস্যা। বিশ্ব উষ্ণায়ন বরফাবৃত আন্টার্কটিকার বড় সমস্যা। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে আন্টার্কটিকার বরফ গলছে, মহাদেশের আয়তন কমছে। এক সংস্থার সমীক্ষায় জানা গেছে বিগত 50 বছর আন্টার্কটিকা উপদ্বীপের পশ্চিম উপকূলে বিশ্বের অন্যতম উষ্ণতা বৃদ্ধিযুক্ত অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে। এটা অন্যতম উষ্ণতা বৃদ্ধি অঞ্চল হিসাবে চিহ্নিত হয়েছে। ওকে, এখানে প্রায় 3 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, যা স্বাভাবিকের হার অপেক্ষায় 5 গুণ বেশি। ফলে আন্টার্কটিকার আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সবকিছুই চরম সমস্যার সম্মুখীন। নেক্সট পয়েন্টে দেব প্রাণীদের অস্তিত্ব সংকট। এই পয়েন্টে দেব বিশ্ব উষ্ণায়নের ফলে পেঙ্গুইন, ক্রিল, তারপরে সিল, এটা ক্রিল হবে, হ্যাঁ, সিল প্রাণী ধ্বংসের মুখে। আচ্ছা, বিগত কয়েক দশক ধরে এখানকার সমুদ্র থেকে ব্যাপকভাবে সিল ও তিমি শিকার করার ফলে সামুদ্রিক বাস্তুতন্ত্র আজ চরম সংকটে। সব মিলিয়ে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে ও জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এই জায়গাটায় শুধু এটা ক্রিল করবে, কয়রফলা হস্যি ল। ঠিক আছে। নেক্সট, পরে আমরা দেব বিজ্ঞানীদের গবেষণার প্রভাব ও পরিবেশ দূষণ। এইটুকু একটু পয়েন্ট দিয়ে ছেড়ে দেবো। নেক্সট আমরা দেব বৈজ্ঞানিক গবেষণার প্রভাব ও পরিবেশ দূষণ। দেব দীর্ঘকাল ধরেই আন্টার্কটিকার বৈজ্ঞানিক গবেষণার অন্যতম স্থান হয়ে উঠেছে। ফলে বিভিন্ন ধরনের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন গবেষণাগারের নির্মাণ ও পর্যটকদের আগমন বরফাবৃত আন্টার্কটিকাকে ক্রমাগত দূষিত করে তুলছে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই প্রশ্নের উত্তরটা আমাদের কমপ্লিট। নেক্সট, পরের প্রশ্ন, এটাও 5 নম্বরে। আগের প্রশ্ন আলোচনা করলাম, সেটাও 5 নম্বরে, এটাও 5 নম্বরের প্রশ্ন, আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তুর সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর, সবার প্রথম পয়েন্ট লিখব আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু। এই পয়েন্টে আমরা লিখব পেঙ্গুইন। সবার প্রথমে লিখব এই আন্টার্কটিকা মহাদেশের জীবজন্তু, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টের মধ্যে ছোট্ট করে পেঙ্গুইন একটা পয়েন্ট। ওকে, আচ্ছা, এই পেঙ্গুইনে আমরা লিখব এই মহাদেশের একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। এরা উড়তে পারে না, কিন্তু ভালো সাঁতার কাটতে পারে ও দৌড়তে পারে। প্রায় 17 রকম প্রজাতির পেঙ্গুইন আছে আন্টার্কটিকায়। এদের মধ্যে এম্পেরর পেঙ্গুইন সবচেয়ে থেকে বড় হয়, প্রায় 4 ফুট লম্বা, ওজনে প্রায় 30 কেজি। পেঙ্গুইনের সারা গা চকচকে পালকে ঢাকা, যা জলে ভেজে না। ঠান্ডার থেকে বাঁচতে ত্বকের ভেতরে পুরু চর্বির স্তর থাকে। ওকে,
নেক্সট পয়েন্ট দেব শিল ও তিমি। এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে দেব আন্টার্কটিকার চারপাশে সমুদ্রের প্রচুর শিল ও তিমি দেখা যায়। মানে চারপাশের সমুদ্রে আর কি প্রচুর শিল ও তিমি দেখা যায়। শিল গ্রীষ্মকালের সমুদ্র তীরে মাছ এবং শীতকালের বরফের নিচে বাস করে। এরা দাঁত দিয়ে বরফের মধ্যে গর্ত করে শ্বাস প্রশ্বাসের জন্য বায়ু চলাচলের ব্যবস্থা করে। নীল তিমি, গ্রে, স্পাম, বেলিন, লেপার্ড প্রভৃতি নানা প্রজাতির তিমি এখানে দেখা যায়। আন্টার্কটিকার প্রধান অর্থনৈতিক সম্পদ হলো তিমি। শিল ও তিমি উভয়ই স্তন্যপায়ী প্রাণী। নেক্সট পয়েন্ট আমরা দেব পাখি ও পতঙ্গ। এটাও একটা পয়েন্ট দেব। পেঙ্গুইন ছাড়াও আন্টার্কটিকায় পেঙ্গুইন ছাড়াও হবে আর কি। পেঙ্গুইন ছাড়াও আন্টার্কটিকায় বহু প্রজাতির পাখি দেখা যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যালবার্টস, গ্যাল, স্কুয়া, স্নো আর উইলসন্স। ওকে, এছাড়াও রয়েছে পেট্রেল, ফুলমার, সিদবিল প্রভৃতি। টার্ন এই মহাদেশের রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখা যায়। আচ্ছা, এখানটা একটা গন্ডগোল আছে। এই জায়গাটা দেখো, টার্ন যেটা আছে, টার্নটাই শীতবিলের পরে টার্ন হবে। হ্যাঁ, শীতবিল, টার্ন প্রভৃতি হবে। টয়াকার, নয় রেফ, টার্ন, তারপরে হবে প্রভৃতি। এরপরে আমরা লিখবো এখানটা এই মহাদেশের রটিফার, মাইট, মশা প্রভৃতি ছোট ছোট পতঙ্গ দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, এবার কিল সম্বন্ধে আমরা একটু লিখব। ক্রিলে লিখব, কয় রফলা হবে ক্রিল, কয় রফলা হর্ষিল। আচ্ছা, ক্রিলে আমরা লিখব এখানকার সমুদ্রে প্রচুর পরিমাণে লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী দেখা যায়। এদের ক্রিল বলে। ক্রিল পেঙ্গুইনদের প্রিয় খাদ্য। অন্যান্য জীবজন্তু এছাড়াও স্কুইড, আন্টার্কটিকার আইস ফিশ, তারপরে নানান সামুদ্রিক মাছ এখানে দেখতে পাওয়া যায়। হলো, এই প্রশ্নের উত্তরটা আমরা এখানেই শেষ করব। নেক্সট, পরের প্রশ্নে যাব। নেক্সট আমরা একটু 3 নম্বরের প্রশ্ন নেব, ছোট প্রশ্ন। এতক্ষণ আমরা 5 নম্বরের প্রশ্ন নিলাম, এবার 3 নম্বরের নেব। এর আগের পার্টেও 5 নম্বর 3 নম্বর দুটো পার্টই আছে, অবশ্যই পার্টগুলো দেখবে, কেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি দিচ্ছি। এর পরেও একটা পার্ট থাকবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন যাচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো এগুলো ভালো করে পড়বে। যাই হোক, আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা জন্মায় না, কারণ ব্যাখ্যা করো। উত্তর লিখব, তুষারাবৃত আন্টার্কটিকায় কোনো বড় গাছপালা না থাকায় কারণগুলি হলো বরফে ঢাকা ভূমি। আন্টার্কটিকা মহাদেশের 98% ভূমি সারা বছর প্রায় 1 থেকে 2 কিমি পুরো স্থায়ী বরফে ঢাকা থাকে বলে কোনো গাছ জন্মাতে পারে না। নেক্সট, পরের পয়েন্ট আমরা দেব অতি শীতল জলবায়ু। এখানে দেব আন্টার্কটিকায় শীতকালের তাপমাত্রা -40°C থেকে -75°C এবং গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায় -20°C। অতি শীতল জলবায়ুর কারণে এখানে বড় গাছ জন্মায় না, তবে সমুদ্রের ধারে গ্রীষ্মকালে বরফ গলে গেলে মস, শ্যাওলা, লাইকেন জন্মায়। নেক্সট, সূর্যালোকের অভাব। এখানে দেব আন্টার্কটিকায় টানা 6 মাস দিন 6 মাস রাত্রি থাকে। গ্রীষ্মকালে তির্যক সূর্যরশ্মির ফলে কম তীব্র উষ্ণতার কারণে এখানে উদ্ভিদ জন্মাতে পারে না। নেক্সট প্রশ্ন, আন্টার্কটিকার পরিবেশ অত্যন্ত শীতল হলেও উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি দেখা যায়, এর কারণ ব্যাখ্যা করো। উত্তর, আন্টার্কটিকা পৃথিবীর শীতলতম মহাদেশ। বছরের অধিকাংশ সময়ই এটি চির তুষারে ঢাকা থাকে। গ্রীষ্মকালে এটা উষ্ণতা সামান্য বৃদ্ধি পেলে বরফ গলতে শুরু করে এবং বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয়। নেক্সট, উদ্ভিদের উপস্থিতি লিখব, ক্ষণস্থায়ী গ্রীষ্মকালে বরফমুক্ত স্থানের গ্রানাইট বা বেলে পাথরের ফাটলে আন্টার্কটিকার পার্ল ওট জাতীয় উদ্ভিদের পাশাপাশি খুব কম উষ্ণতা সহ্যকারী 100 প্রজাতির
নেক্সট লিখব 300 থেকে 400, এটা হবে 300 থেকে 400 প্রজাতির লিচেন, 20টি প্রজাতির ফাঙ্গি, 25টি প্রজাতির এটা হবে লিভার ওটস জন্মাতে দেখা যায়। নেক্সট আমরা লিখব প্রাণীর উপস্থিতি। এই পয়েন্টটা আমরা দেব চিরতুষারে ঢাকা এই মহাদেশের অ্যান্ডোথর্ম জাতীয় প্রাণী যেমন শিল, পেঙ্গুইন অর্থাৎ যারা নিজেদের দেহের মধ্যে প্রয়োজনীয় তাপ উৎপন্ন করতে পারে তারা বসবাস করতে পারে। সক্রিয় থাকার জন্য তারা শরীরের অভিযোজনের মাধ্যমে ফ্যাট জাতীয় পদার্থের দ্বারা উচ্চ তাপমাত্রা ধরে রাখতে পারে। আন্টার্কটিকায় বাস করার জন্য তাই উষ্ণ রক্তযুক্ত প্রাণী হওয়া আবশ্যক। এটা হবে উষ্ণ, পেটাটা মধ্যন্য শয় নয়, ঠিক আছে, উষ্ণ রক্তযুক্ত প্রাণী হওয়া আবশ্যক। হয়ে গেল এই প্রশ্নের উত্তরটা। নেক্সট পরের প্রশ্ন বিজ্ঞানীরা ডিসেম্বর জানুয়ারি মাসে আন্টার্কটিকা অভিযান করেন, কারণ ব্যাখ্যা করো। অথবা লক্ষ্য করে দেখো, আন্টার্কটিকা অথবা মানে প্রশ্নটা অথবা দিয়ে এইভাবেও আসে। লক্ষ্য করে দেখো আন্টার্কটিকা ভারতের প্রথম অভিযান হয়েছিল জানুয়ারি মাসে, তখন আমাদের দেশে শীতকালে কেন আন্টার্কটিকা অভিযান হয়, এটাও আসে, এইভাবেও আসে প্রশ্নটা। আবার এভাবেও আসে প্রশ্নটা, আন্টার্কটিকার অভিযান করতে গেলে তুমি বছরে কোন মাস বেছে নেবে এবং কেন। 3টে প্রশ্ন, এর উত্তর হিসাবে আমরা একই লিখব। ওকে, যেভাবেই প্রশ্নটা আসুক। উত্তর আমরা লিখব ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকায় যান, এর কারণগুলি হলো ড্যাশ দীর্ঘ গ্রীষ্মকাল। লিখব ডিসেম্বর মাসে সূর্যের দক্ষিণায়ন চলে, তখন দক্ষিণ গোলার্ধে দিন বড় ও রাত ছোট হয়। একটানা 3 মাস নভেম্বর থেকে জানুয়ারি দিনের আলো থাকায় নানা রকম পরীক্ষা নিরীক্ষা ও বৈজ্ঞানিক কার্যকলাপে সুবিধা হয়। হলো নেক্সট কম শীতলতা। লিখব সূর্যের দক্ষিণায়নের ফলে এই সময় উত্তর গোলার্ধে শীত ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল চলে। এর জন্য সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমাঙ্কের ওপরে উষ্ণতা উঠে যায়, ফলে শীতের তীব্রতা কমে, গড়ে -20°C থাকে। ঠিক আছে, নেক্সট আমরা লিখব মহাদেশের প্রবেশের অনুকূলতা, ঠিক আছে, বা আনুকূল্যতা। লিখবো এটা প্রবেশ হবে, হ্যাঁ, মহাদেশ প্রবেশ আনুকূল্যতা। লিখব গ্রীষ্মের সময় সূর্যালোকের প্রভাবে বরফ গলে গিয়ে মহাদেশটির ক্ষেত্রমান হ্রাস পায়, ফলে বিজ্ঞানীরা এই সময় মহাদেশের অভ্যন্তরে অনেকটা প্রবেশ করতে পারেন। নেক্সট পয়েন্টে আমরা লিখব ব্লিজার্ডের অনুপস্থিতি। লিখব গ্রীষ্মকালে প্রবল গতিবেগ সম্পন্ন তুষার ঝড় ব্লিজার্ড সাধারণত প্রবাহিত হয় না, ফলে বিজ্ঞানীরা অনেক নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে তাদের গবেষণামূলক কাজ চালানো ও পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। হয়ে গেল এই প্রশ্নের আনসারটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন। উত্তর 1957 থেকে 58 সাল আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ অর্থাৎ ইন্টারন্যাশনাল জিওগ্রাফিক্যাল ইয়ার IGY, আচ্ছা, তাহলে আন্তর্জাতিক ভূপদার্থ বর্ষ হিসাবে ঠিক হয় এবং আন্টার্কটিকা মহাদেশ বিজ্ঞানের মহাদেশ রূপে চিহ্নিত হয়। কারণ লিখব অজানা তথ্য সম্পর্কে জ্ঞান লাভ হলো বিজ্ঞান, আর আন্টার্কটিকা মহাদেশ মানুষের কাছে একটি অজানা তত্ত্বের সমৃদ্ধ মহাদেশ। এই অজানা সব তত্ত্ব জানতে ভূমিরূপবিদ্যা, আচ্ছা, আবহবিজ্ঞান, হিমবাহবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, মৃত্তিকা বিজ্ঞান, খনিজ বিজ্ঞান প্রভৃতির বিষয়ে নানা দেশের বিজ্ঞানীরা গবেষণা শুরু করেন। এই ভূখণ্ড কোনো দেশের অধীন নয়, এটি আন্তর্জাতিক ভূখণ্ড, তাই ভারতবর্ষের 40টিরও বেশি দেশের 100টিরও বেশি গবেষণাগার গড়ে উঠেছে এই মহাদেশে। হলো, প্রশ্নগুলো দিলাম ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসবো। প্রত্যেকের নোটিফিকেশান অন রেখো, ভিডিওটা লাইক শেয়ার করো, ভালো থেকো।